নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোলে আপনাদের স্বাগত। আজকেও আপনারা দেখবেন দামিনীর অধিকারের লড়াই নিজের স্বামীর কাছে স্ত্রীর মর্যাদা পাওয়ার, লড়াই নিজের সন্তানকে তার বাবার কাছে মেয়ের অধিকার পাইয়ে দেওয়ার। 29 বছরের দামিনী নিজের 1 বছরের মেয়ে মেহেক আর প্রতি পদে তাকে সাহায্য করে চলা প্রতিবেশী সুষমাকে নিয়ে উইমেন্স সেলে পৌঁছয়। সে গগনদেবের অপেক্ষা করছিল, যাকে সে নিজের স্বামী বলে দাবি করছিল। গগনদেব এলো, কিন্তু সে দামিনীকে নিজের স্ত্রী মানতে রাজি নয়। 3 বছর আগে 2009 সালে যখন 26 বছরের দামিনী একটা কল সেন্টারে চাকরি করত, তখন গগনের সঙ্গে তার প্রেম হয়। তাদের সম্পর্কে শুরু হয় কাজের খাতিরে করা একটা ফোন কল থেকে। গগনের পরিবার দামিনীকে কখনো মেনে নেবে না একথা জানা সত্ত্বেও গগন তাকে প্রেম নিবেদন করে। যদিও দামিনীর বাবা এটা মেনে নিতে পারছিলেন না যে বিয়ের পরে গগনের মা বাবাকে সব কথা বলা হবে এবং তারা সেটা মেনে নেবে, কিন্তু পরে গগন জোর দেওয়ায় উনি রাজি হয়ে যান আর 2009 সালের অক্টোবরে তাদের বিয়ে হয়। এর মধ্যে গগনের মা বাবা 15 দিনের জন্য উত্তরপ্রদেশে তাদের দেশের বাড়িতে গেলে সীমা দামিনীকে বরণ করে নেন এবং আশা করেন যে গগনের বাবা মা ফিরে এলে বৌমা হিসাবে তাকে মেনে নেবে। ওদিকে উত্তরপ্রদেশে গ্রামের বাড়িতে গগনের বাবা মহেশ্বরকে তার বড় দাদা রামেশ্বর গগনের জন্য এক পাত্রীর কথা বলেন। গগনের মায়ের পাত্রীটিকে বেশ পছন্দ হয়, কারণ মেয়েটি একমাত্র সন্তান হওয়ায় ভালো পণ নেওয়ার আশা ছিল। গগনের বাবা মা যখন বাড়ি ফিরে আসেন অবাক হয়ে যান। ওনারা জানতে পারেন গগন তাদেরকে না জানিয়ে বিয়ে করেছে। ওনারা দামিনীকে বৌমা হিসেবে মানতে অস্বীকার করেন। যখন মহেশ্বরকে তার দাদা রামেশ্বর বোঝান যতক্ষণ না দাবি দেওয়া না মিটছে মেয়েটিকে বাড়িতে ঢুকতে দেবে না, তখন মহেশ্বর দামিনীর বাবাকে ডেকে পাঠিয়ে নগদ, সোনা এবং জমকালো রিসেপশনের দাবি করে বসেন। দামিনীর বাবা একটা কাপড়ের মিলের একজন সাধারণ রিটায়ার্ড ওয়ার্কার ছিলেন। ওনার পক্ষে এই দাবি পূরণ করা সম্ভব ছিল না। এই ব্যাপারে গগন পরিবারের বিরুদ্ধে মুখ না খুললেও সে শ্বশুর বাড়িতে চলে আসে থাকার জন্যে। পরে দুবাড়িতে যাওয়া আসা শুরু করে। দামিনী নিজের সংসার পাতার জন্য ছটফট করছিল। তার বাবা সবসময় তার কথাই চিন্তা করত। 2010 সালের অগস্ট মাসে দামিনী প্রেগন্যান্ট হয়। সেই সময়ই কয়েক মাসের জন্য গগন নিজের মা বাবার কাছে ফিরে যায়, যারা তখন উত্তরপ্রদেশে নিজেদের গ্রামে সেটেলড হয়ে গিয়েছিল। তারা তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। তার জ্যাঠা রামেশ্বর তার জন্য যে মেয়েটিকে আগে থেকে দেখে রেখেছিল সেই বৈশালী তার জীবনে প্রবেশ করে। 2011 এপ্রিল মাস, দামিনী 8 মাসের প্রেগন্যান্ট। তার বাবা তাকে নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন। প্রতিবেশী সুষমা আর শ্যাম চিন্তিত ছিল। দামিনীর জন্য দুশ্চিন্তার মাসুল তার বাবাকে দিতে হলো। উনি হার্ট অ্যাটাক করে মারা গেলেন। আর এই বিপদের সময়ও গগন দামিনীর পাশে ছিল না। তার বক্তব্য ছিল গ্রামে তার ঠাকুরদার শরীর খুব খারাপ। 2011 মে মাসে দামিনী যখন মেয়ের জন্ম দেয় তখনও গগন তার পাশে ছিল না। মেয়ের জন্মে 2 দিন পর গগন কিছু সময়ের জন্য এলেও এটা বলে ফেরত গেল যে নাতনির কথা শুনে ওর বাবা মা নিশ্চয়ই গলে যাবেন আর সবকিছু ঠিক হয়ে যাবে, ও ফেরত আসবে। এভাবেই 6 মাস কেটে গেল। গগন কবে আসবে তা জানার জন্য চিন্তিত দামিনী তাকে ফোন করলো। তারপর গগন, আমি তোমার অপেক্ষা করছি। তুমি কবে ফিরে আসবে? কবে আমার স্বামী আমার সাথে থাকবে? কবে আমার বাচ্চা তার বাবার কোলে উঠে খেলবে? এখন তো আমার মনে হচ্ছে যে তুমি নিজেই হয়তো আমাকে মানতে চাও না। হ্যাঁ দামিনী, আমার বিয়ে হয়ে গেছে। কি? হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে, আমার ফ্যামিলি আছে। এই জন্য বলছি তুমি আমাকে ভুলে যাও। তুমি কবে বিয়ে করলে? কোথায়? এখানে আমাদের গ্রামে, এই বছর 21শে মে। এবার বুঝেছো আমার কথা? তার মানে আমাদের মেয়ে জন্মানোর 1 সপ্তাহ পরেই তুমি বিয়ে করে নিয়েছো? তুমি এরকম কি করে করতে পারলে? তুমি তো আমাকে বলে গিয়েছিলে যে তুমি আমাদের মেয়ে হবার খবর বাবা মাকে দিতে যাচ্ছ। দেখো দামিনী, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই। এই জন্য বলছি এবার তুমিও তোমার নতুন জীবন শুরু করে নাও। চিন্তা করিস না দামিনী, আমরা আছি তো তোর সাথে। মেহেককে দেখ, সবে 5 মাসের, আর তুই যদি এখন ভেঙে পড়িস তাহলে এর প্রভাব ওর ওপর পড়বে। মেহেকের একজন সাহসী মায়ের প্রয়োজন। দামিনী, তুই বলছিলিস না গগনের বৌদি আজকাল এখানেই কোথাও থাকে? একবার গিয়ে কথা বলা যাক না।
দেখি না ব্যাপারটা কি হতে পারে। গগন মা বাবার চাপে হয়তো আমাদের মিথ্যে কথা বলছে। সত্যি কথা বলবো, গগন তোমাকে মিথ্যে কথা বলেছে। ঠাকুরদা মারা গেছেন তা অনেক বছর হয়ে গেছে। বৌদি, সত্যি কি গগন গ্রামে আবার বিয়ে করে নিয়েছে? হ্যাঁ দামিনী। এসব কিছু কি তোমার চোখের সামনে হয়েছে? আর তুমি ওকে আটকাবার চেষ্টাও করোনি? আমি কি করতাম দামিনী? মা, বাবা, জেঠু এদের কথার খেলাপ করার সাহস বাড়ির কারোরই নেই। যদি কেউ কিছু করতে পারতো তাহলে শুধু গগনই। কিন্তু আমার মনে হয় ও পাল্টে গেছে, পণের লোভে পড়ে গেছে। ও কিছুই বলেনি। গগন এটা খুব খারাপ করেছে। প্রথমে তো ওর কাজ ছাড়িয়ে দিল, তারপরে ও যখন মা হলো তখন ওকেও ছেড়ে চলে গেল গগন। দামিনী, বাচ্চাটা কেমন আছে? দামিনী, খাবার তৈরি আছে, মেহেককে দুধ খাইয়ে চলে আসিস। টুটু টু। দামিনী, আমি বুঝতে পারছি এটা সত্যি খুব সমস্যার, কিন্তু কতদিন ভেতর ভেতর কষ্ট পাবি? সবার সাথে কথাবার্তা বললে তবেই তো মনটা হালকা হবে। আর আমরা সব সময় তোর সাথে আছি তো। চলো আমরা মন্দিরে গিয়ে বিয়ে করব।
দামিনী, খাবার এনেছি। দামিনী, দামিনী, দরজাটা খোল। দামিনী, 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 দামিনী খোল। দামিনী দরজা খোল। শ্যাম, আমার খুব ভয় লাগছে। ও খুব মনমরা ছিল। যদিও দামিনী, তুই দরজাটা খোল। দামিনী, দরজাটা খোল। দামিনী, দামিনী দরজা খোল। না বৌদি, আমি আর বাঁচতে চাই না। আমি মেহেককে আমার সাথে নিয়ে যাব। আমি ওকে এখানে একা ছেড়ে যাব না। একটা লোক তোকে ঠকালো, বাচ্চার সাথে একলা ছেড়ে দিয়ে চলে গেল, আর তুই ভেবে নিলি যে ব্যাস আর বাঁচার দরকার নেই, চলো নিজেকে শেষ করে ফেলি। মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? আরে এতে তোর কোনো ভুল নেই। ওই বাচ্চা মেয়েটার কি ভুল? যদি ভুল কেউ করে থাকে তাহলে ওই গগন করেছে। কখন এসব চিন্তাও করবি না। আর দামিনী, এই জন্ম মৃত্যু আমাদের হাতে নেই। আমাদের হাতে যদি কিছু থাকে তাহলে সেটা ভালো করে বাঁচা। মনে আছে তোর বাবা সবসময় একটা কথা বলতেন, যে তুই ছোটবেলায় দাঙ্গার মধ্যে ভেসে গেছিলি। তখন তুই নিজেই রাস্তা খুঁজতে খুঁজতে বাবা মার কাছে ফিরে এসেছিলি। এত ছোট বয়সেই যখন তুই সাহস আর মনের জোরে এই কাজটা করেছিলি, তাহলে এখন আমি জানি আমার দামিনী এবারও নিজের রাস্তা খুঁজে নেবে। তোকে নিজের আর মেহেকের অধিকারের জন্য ওই লোকটার সাথে লড়তে হবে। প্রতিবেশীদের থেকেও বেশি আপনজন তাদের সাহায্যে দামিনী সাহস সঞ্চয় করলো আর তার উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। ওর শুধু দাবি ছিল গগনদেব তাকে নিজের স্ত্রী হিসেবে মানুক আর ওর মেয়েকে নিজের মেয়ে হিসেবে। আমরা বিয়েতে উপস্থিত ছিলাম। ম্যাম, এই দেখুন ম্যারেজ রেজিস্টারের ইন্টিমেশন লেটার, আর এই আমাদের ফটোগ্রাফস। আমরা আমাদের বিয়ে রেজিস্টার করার জন্য অ্যাপ্লাইও করেছিলাম, কিন্তু করতে পারিনি, কেননা গগনের বাবা মা মানেনি। আর তারপর কিছু না কিছু ঘটতেই থাকে। ঠিক আছে, আমি গগনের সাথে কথা বলবো। ও এখন ইউপিতে আছে তো, ওর গ্রামে? হ্যাঁ ম্যাডাম। মিস্টার গগন, আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি। নাকি তুমি এটা চাও যে আমি তোমার বিরুদ্ধে এফআইআর নিই? সমস্যা হয়ে যাবে, ভেবে নাও। করে নিয়েছো যা তোমার করার। এবার শান্তি পেয়েছো তো? আনন্দ হয়েছে? আরে তোমার কাছে কি এটাই একমাত্র রাস্তা ছিল নিজের ইচ্ছে পূরণের জন্য? তুমি তো আমার সর্বনাশ করে দিলে, ফাঁসিয়ে দিলে তুমি আমাকে। আমি কি এমন করেছি গগন? আমরা একে অপরকে ভালোবেসেছিলাম। তুমি আমার সাথে নিজে থেকে তোমার জীবন কাটাতে চেয়েছিলে। তুমি আমাকে বিয়ে করতে চেয়েছিলে না? হ্যাঁ, কিন্তু আমার চাওয়া বা না চাওয়াতে কি যায় আসে? আমার পরিস্থিতিটা বুঝতে পারছো? এদিকেও সমস্যা, ওদিকেও ঝামেলা। দেখ, আমাকে যেতে দে, সবকিছু শেষ করতে দে। যদি আমি এখানে থেকে যাই তাহলে বৈশালীর বাবা আমার নামে এফআইআর করে দেবে। এই জন্য বলছি, যেতে দে আমাকে। তুমি চলে গেলে আর ফিরে আসবে না। আগেও ফেরোনি, এখনো ফিরবে না। তোমার কি মনে হয় তুমি যদি এভাবে আটকাও তাহলে আমি তোমার হয়ে যাব? গগন, আমি তোমাকে ভালোবাসি। আমার কথা ছাড়ো, তোমার বাচ্চাটার কথা তো ভাবো। এর জন্য আমাকে ওখানকার জীবনটাকে আগে সামলাতে হবে। দামিনী, দেখো, আমিও ভালো করে বাঁচতে চাই। এবারে ওখানে গিয়ে আমার পরিবারের সবাইকে আর বৈশালীকে আমি আমার সিদ্ধান্তের ব্যাপারে পরিষ্কারভাবে জানিয়ে দেবো, আর সবকিছু ঠান্ডা মাথায় শেষ করে আসবো। দেখো দামিনী, পুরনো ব্যাপারটাকে শেষ না করে নতুন কি করে শুরু করব? আর এমনিতেও তুমি তো ব্যাপারটাকে পুলিশের কাছ পর্যন্ত পৌঁছেই দিয়েছো। আমি পালিয়ে আর যাবো কোথায়? তাই বলছি, ভয় পেও না। যেটুকু বাকি আছে সেটা আমাকে শেষ করে আসতে দাও।
সুষমা দিদি, হাই দামিনী। আরে শীতল, কেমন আছো? খুব ভালো। আরে মেহেক, এখনো ঘুমোনি শোনা? শীতল, খাবার তৈরি আছে, পাঠিয়ে দিই? না দিদি, ফ্রেন্ডদের সাথে খেয়ে এসেছি। আচ্ছা দামিনী, আসছি। অনেক হয়েছে, তুই আবার ওর উপর ভরসা করলি। তোর ওকে যেতে দেওয়াই উচিত হয়নি। বৌদি, আমি আটকেও তো রাখতে পারতাম না। ও আমাকে প্রমিস করেছে যে ও তাড়াতাড়ি ফিরে আসবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। ও প্রমিস নিশ্চয়ই রাখবে। ও তো প্রমিস রাখার জন্য অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে, তাই না? এবার যদি ফিরে না আসে তাহলে সোজা পুলিশে কমপ্লেন করবি। হ্যালো। দামিনী, হ্যাঁ আমি তোমাকে একটা পরামর্শ দেওয়ার জন্য ফোন করেছি। খুব ছোট্ট পরামর্শ একটা। গগনের কাছে আসবার চেষ্টা করো না। আর হ্যাঁ, পুলিশের কাছে যাবার চেষ্টা করো না। আপনি কি বলছেন? নাম জেনে কি হবে, কথাটা খেয়াল রেখো। আর কথাটা যদি মাথায় না ঢোকে না, তাহলে তুমি আর তোমার মেয়ে কেউ বাঁচবে না। বুঝতে পেরেছো? কে 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 বলছেন? কথাটা কানে ঢোকেনি নাকি? বারবার একটা কথাই বলছো কেন দামিনী? আমি ভেবেছিলাম কথায় কাজ হয়ে যাবে, চাকু বের করার দরকার হবে না। তোমার ভালোর জন্যই বলছি, গগনের থেকে দূরে থেকো, না হলে আমায় তোমাকে আর তোমার মেয়েকে রাস্তা থেকে সরাতে হবে। হ্যালো হ্যালো। যে নাম্বারে আপনি ফোন করেছেন সেটি পরিসীমার বাইরে রয়েছে। ম্যাম, আমি গগনের ফোনে অনেকবার ট্রাই করেছি, কিন্তু ফোন অফ আছে। মনে হচ্ছে নাম্বার চেঞ্জ করে ফেলেছে। ম্যাডাম, যে নাম্বার থেকে ফোন এসছে ওটা ইউপির নাম্বার। দামিনী, আমি তোমার এনসিটাকে এফআইআর এ কনভার্ট করছি, কিন্তু এর পরের কার্যক্রম লোকাল থানাই করবে। যার এরিয়ায় এই কেসটা পড়ে সেই এটা দেখবে। আমি এক্ষুনি তোমার ফাইলটা ওখানে পাঠিয়ে দিচ্ছি, তোমাকে ওখানে যেতে হবে। ঠিক আছে। আপনাকে স্যার ডেকেছেন। স্যার, ওই প্রণালী ম্যাম বলল যে আমার কেসটার ফাইল আপনার থানাতে পাঠিয়েছে। ওমেন সেল থেকে আপনার ফাইল এখনো আমার কাছে আসেনি। স্যার, ওর হাজবেন্ড কথা দিয়েছিল যে ও আবার ফিরে আসবে। ফিরে তো আসেনি, তার উপর আবার হুমকি দিচ্ছে। বলছে ভুলে যাও, পুলিশের কাছে যদি যাও তাহলে মা আর মেয়ে দুজনকেই শেষ করে দেব। নিজের মেয়েকে মেরে ফেলার কথা বলছে ও। আমি আপনাদের কেসটা দেখছি, আপনারা 3 দিন বাদে আসুন, নয়তো আমি আপনাদের ফোন করব। এখন আমি কি বলবো, আপনাদের ফাইল তো এখনো আমার কাছে আসেনি। কিন্তু স্যার, প্রণালী ম্যাম যে বলল আমার কেসটার ফাইল 4 দিন আগে পাঠিয়ে দিয়েছে। হয়তো কোথাও কোনো গন্ডগোল হয়েছে। স্যার, আপনি তদন্ত তো শুরু করুন। দেখুন, আপনারা এফআইআর উইমেন সেলে করেছেন, সেই মতোই চলতে হবে। আপনারা 1 সপ্তাহ বাদে আসুন, হতে পারে ফাইলও এসে যাবে। আমার মনে হয় তোমাদের আরেকবার ওমেন সেলে গিয়ে জিজ্ঞেস করা উচিত যে ফাইলটা বেরিয়েছে কিনা। আর আর ওদের কথা অনুযায়ী যদি ফাইল হাতে পাঠানো হয় তাহলে তো টাইম লাগার কথা নয়, আর পুলিশ স্টেশন বেশি দূরেও নয়। হ্যাঁ, শীতল ঠিকই বলছে। আমাদের আবার প্রণালী ম্যাডামের সঙ্গে দেখা করা উচিত। আরে কি বলছো তোমরা? আমি তো সেই দিনই এফআইআর লিখে পাঠিয়ে দিয়েছিলাম। আরতি, এদের ফাইলের কি হলো? ম্যাডাম, আমি তো ওই দিনই ডিসপ্যাচ করে দিয়েছি। ওখানে থানাতে রিসিভও হয়ে কে গেছে। রিসিভ করেছিল? কনস্টেবল গায়কোয়াড়। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা।
নমস্কার, কনস্টেবল গাইকট বলছি। আমি প্রণালী শিন্ডে উইমেন সেল থেকে বলছি। 10 দিন আগে আমি দামিনীর কেস ফাইলটা ওখানে পাঠিয়েছিলাম। কি হলো ওটার? ম্যাডাম, ফাইল তো এসেছিল আমাদের কাছে। তাহলে ওদেরকে এটা কেন বলা হচ্ছে যে তোমরা ফাইল পাওনি? ওই ফাইলটাতে আমি স্যারের কাছে পাঠিয়ে দিয়েছি। স্যারের সাথে কানেক্ট করা যাবে এই মুহূর্তে? হ্যাঁ ম্যাডাম, 1 মিনিট। নমস্কার স্যার, আমি পিএসআই প্রণালী শিন্ডে বলছি। প্রণালী, আমি ফাইল পেয়েছি আর পড়েও দেখেছি। স্যার, এই মহিলার সাথে খুব অন্যায় হয়েছে। ওর স্বামী ওর সাথে খুব বড় অপরাধ করেছে। এক তো ওর স্বামী ওকে ছেড়ে দিয়েছে, তারপরে আবার দ্বিতীয় বিয়েও করেছে, যেটা আইনের বিরুদ্ধে। প্রণালী, এটা একটা প্রবলেম আছে। কি প্রবলেম স্যার? কি বললেন উনি? উনি তোমাকে এক্ষুনি ডেকেছেন এই মুহূর্তে। তাহলে উনি কেন বললেন যে উনি ফাইল পাননি? তোমরা একবার ওখানে গিয়ে কথা বলো। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। কি বললেন উনি? উনি তোমাকে এক্ষুনি ডেকেছেন এই মুহূর্তে। তাহলে উনি কেন বললেন যে উনি ফাইল পাননি? তোমরা একবার ওখানে গিয়ে কথা বলো। আপনি ভেতরে যান। ফটোগ্রাফের ভিত্তিতে আপনি বলছেন আপনার বিয়ে হয়েছিল, হ্যাঁ স্যার। আর বিয়ের প্রমাণ হিসেবে ম্যারেজ রেজিস্টার্ডের এই ইন্টিমেশন লেটার। হ্যাঁ স্যার। এছাড়া এমন কোনো আইনি কাগজপত্র নেই যা থেকে প্রমাণ হয় আপনার বিয়ে হয়েছিল। স্যার, আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। দেখুন, যখন আপনার কাছে আইনের কোনো প্রমাণই নেই তখন সামনে আমরা এগোবো কি করে? এই ইন্টিমেশন লেটার কোনো ম্যারেজ রেজিস্ট্রেশনের সার্টিফিকেট নয়, ফলে কেউ মানবে না আপনার বিয়ে হয়েছে। আর এক্ষেত্রে এই ফটোগ্রাফের প্রশ্ন রয়েছে, এটা আপনাদের বিয়ের ফটোও নয়। আপনাদের একসাথে যা যা ফটোগ্রাফ আছে তাতে এটা প্রমাণ হয় না যে গগন আপনার স্বামী। কিন্তু স্যার, ওই ওমেন সেলে প্রণালী ম্যাডামের সামনেও নিজে স্বীকার করেছে যে দামিনী ওর স্ত্রী। হ্যাঁ স্যার, আর প্রেগনেন্সির সময় ও আমার সাথে সবসময় ক্লিনিকে যেত। ওখানকার ডক্টরস ওকে চেনে। ম্যাডাম, এগুলো কোনো প্রমাণ নয়। ক্লিনিকে আপনার সাথে যে কেউ যেতে পারে, জরুরি নয় যে সে আপনার স্বামী। দেখুন ম্যাডাম, আমি আপনাকে মিথ্যে আশ্বাস দেব না, আর সেজন্যই আমি আগের বার কিছু বলিনি। কিন্তু আমি কেসটা ফলো করেছি, ওই গগনকেও আমি দেখেছিলাম। আর দেখুন, সে আমাদের এটা দিয়ে গেছে। এ লেখা তো আপনারই লেখা, নিচে আপনার সিগনেচার রয়েছে, মে 2011। আমার আর গগনের সাথে কোনো সম্পর্ক নেই। ওর সাথে আমি সব সম্পর্ক ভেঙে দিয়েছি। আমাকে স্ত্রী হিসেবে মানতে ওর উপর কোনো জোর আর করব না। আর এই বাচ্চা আমারই, শুধু আমার। বলুন, এটা আপনারই লেটার না? আপনার সাইন? দামিনী, এটা তুই লিখেছিস? স্যার, স্যার আমি মানছি যে এই চিঠিটা আমি লিখেছি, কিন্তু কিন্তু ওই দিন অন্য কারণ ছিল। গগন আমাকে অন্য কথা বলেছিল। এখন তুমি নিশ্চয়ই বলবে যে তোমার মতো দেখতে হয়েছে। তা তো বটেই। প্লিজ আমাকে আর একা ছেড়ো না। দেখো দামিনী, একবার তো যেতেই হবে। ব্যাপারটা হলো ঠাকুরদার শরীর ভীষণ খারাপ, হয়তো আর বেশি দিন বাঁচবেন না। আর হ্যাঁ, মা বাবাকে তো নাতনির সুখবরটা শোনাতে হবে, তাই না? একটু সময় লাগবে, কিন্তু দেখো ওরা ঠিক মেনে নেবেন। আমি জানি না সেদিন কবে আসবে। কখন ওই দিনের অপেক্ষায়
এই মুহূর্তগুলোর খুশি আমি হারাতে চাই না। খুব তাড়াতাড়ি সেই দিন আসবে। আমাদের মেয়ে আমাদের জন্য সৌভাগ্য নিয়ে এসেছে। শুধু যদি তুমি একটু হেল্প করে দাও তাহলে সেই দিন খুব তাড়াতাড়ি চলে আসবে। বলো না গগন, আমি তোমার জন্য সব করতে পারি। আমার মা বাবা তোমার জন্য আমাকে মুম্বাই আসতে দেয় না। ওদের মনে হয় যে আমি এখানে চলে এলে আর ফিরে যাব না। আমাকে ব্ল্যাকমেল করতে থাকে। এরম করলে ওরা মরে যাবেন এটাও বলেন। আমি তো ওদের ছেলে, শুনে খুব মন খারাপ হয়ে যায়। তাহলে তুমি বলো আমি কি করব? দামিনী, চলো এমন একটা কিছু করি যাতে ওদের মনে হয় যে তুমি আর আমাকে চাও না। আর আমি এখানে মুম্বাইতে তোমার সঙ্গে দেখা করতে নয়, নিজের কাজেই আসছি, নিজের কেরিয়ার বানানোর জন্য আসছি। আর এমনিতেও এখন আমাদের মেয়ে হয়েছে, দেখবে দেরিতে হলেও ওরা ঠিক মেনে নেবে। গগন, তুমি ফিরে আসো, আমি আর কিছু চাই না। আমার আর গগনের সাথে কোনো সম্পর্ক নেই। ওর সাথে আমি সব সম্পর্ক ভেঙে দিয়েছি। আমাকে স্ত্রী হিসেবে মানতে ওর ওপর কোনো জোর আর করব না। আর এই বাচ্চা আমারই। এখন আমি আসি, গিয়ে বলবো যে আমি বাবা হয়ে গেছি। তখন দেখবে ওরা ঠিক মেনে নেবেন। তুমি চিন্তা করো না, আমি ভালোর জন্যই যাচ্ছি। আর যদি না মানেন না, তাহলে এই চিঠিটা দেখাবো, তাহলে ওরা নিশ্চয়ই আসতে দেবে 100%। দামিনী, নিজের খেয়াল রেখো। ঠিক আছে, মানলাম যে এই লেখা আপনাকে ধোঁকা দিয়ে লেখানো হয়েছে, কিন্তু প্রমাণ কি করে হবে? আপনার ফিলিংস কোনো প্রমাণ নয় ম্যাডাম। প্রমাণ হলো এই লেখাটা যেটা আপনি লিখেছেন, এর উপর আপনার সাইন রয়েছে। আর এই লেখাটাই আপনার বিরুদ্ধে যাচ্ছে। দেখুন ম্যাডাম, আমি আপনাকে এটাই বলতে পারি যে গগনের উপর কোনো আইনি কেস করা যাবে না। আইনের চোখে আপনাকে এখনো কুমারী ধরা হবে। এখন বলুন কার বিরুদ্ধে কেস করব? হার মানবে না। এবার কি করব? কেঁদে নে দামিনী, যত মন চায় কেঁদে নে, কিন্তু ব্যাস এভাবে হার মানিস না। নিজের কষ্টকে লুকোস না, বরং বল লোকেদের। মনে রাখিস দামিনী, আইনের উপর ভরসা রাখতে হবে, হার মানলে চলবে না। তাহলে আমরা কি আদালতে যাব? প্রয়োজন পড়লে যাব, কিন্তু সবার আগে দামিনীর কষ্টটা আমাদের অনেক বেশি লোককে জানাতে হবে। কি করে? আমার মনে হয় আমাদের ফ্রেন্ডসবুক পেজ দিয়ে শুরু করা উচিত। এর মাধ্যমে অনেক বেশি লোকের সাথে কানেক্ট হতে পারবো। কিন্তু কোনো একজন মহিলার সমস্যা নিয়ে এত লোক মাথা ঘামাবে কেন? কেন ঘামাবে না? আর এখানে প্রবলেমই বা কোথায়? দামিনী কেন কোনো অপরাধ না করে এভাবে কষ্ট পেয়ে যাবে? আর গগন এত অন্যায় করার পরও ঘুরে বেড়াবে? গগনকে ওর অন্যায়ের শাস্তি পেতেই হবে। গগনকে দামিনী আর ওর বাচ্চার দায়িত্ব নিতেই হবে। কোনো প্রমাণ ছাড়া তো খুব সহজেই ভাবে বেরিয়ে যাচ্ছে গগন, কিন্তু আমার পুরো বিশ্বাস আছে লোকেরা এগিয়ে আসবে আর আমাদের সম্পূর্ণ সাহায্য করবে। আজকাল অনলাইন মুভমেন্ট চলছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে। দামিনী, তুই আগে কল সেন্টারে কাজ করতিস না? তোর নিশ্চয়ই কোনো ফ্রেন্ড বুকে অ্যাকাউন্ট ছিল। আমার অ্যাকাউন্ট ছিল, কিন্তু এখন সেটা বন্ধ করে দিয়েছি। গগন চাইতো না যে আমি কোনো অপরিচিত লোকের সাথে কথা বলি বা বন্ধুত্ব করি, ব্যাস এই জন্য বন্ধ করে দিয়েছিলাম। আর যখন আমি অফিস ছেড়েছিলাম তখন আমি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। আমরা ওটাকে রিঅ্যাক্টিভেট করে নেব বা কোনো নতুন অ্যাকাউন্ট খুলে নেব। দামিনী, তুই অধিকারের জন্য লড়তে চাস তো? দামিনী, তুই এই ইমেল আইডিটাই ইউজ করতিস তো? হ্যাঁ। দামিনী 76@sss.sn, রাইট? হ্যাঁ। চল, তোর নতুন পাসওয়ার্ড তোর ইমেল আইডিতে পেয়ে যাবি। তোর ইমেল আইডির পাসওয়ার্ড বল। লাস্ট যেটা আমি ইউজ করেছিলাম ও গগন ILU, এটাই।
খুব ভালোবাসতিস না ওকে? এখনো মনের কোথাও হয়তো ওরই জন্য ভালোবাসা আছে। ইটস ওকে। পেয়ে গেছি। আরে বাহ, এটা তো অ্যাক্টিভও রয়েছে। চল এবার তোর আর গগনের একসাথে ফটোগ্রাফসগুলো ম্যারেজ রেজিস্টার ইন্টিমেশন লেটারটা আপলোড করে দিচ্ছি, তোর স্ট্যাটাস আপডেট করে দিচ্ছি, আর তোকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করে তোর স্ট্যাটাস নিজের ওয়ালে শেয়ার করে দিচ্ছি। আর আমার সমস্ত বন্ধুদের বলছি শেয়ার করার জন্য। আমার সম্পূর্ণ বিশ্বাস লোকেদের সাড়া দেবে আর আমাদের সাহায্যও করবে। দে ছবিটা দে। যেই লোকটাকে আমি ভালোবেসেছিলাম, যেই লোকটাকে আমি বিয়ে করেছিলাম, যে আমার মেয়ে মেহেকের বাবা, সে আজ বলছে যে আমি তার স্ত্রী নই। সে আমাকে ঠকিয়ে আর একটা বিয়ে করে নিয়েছে। আমার কাছে বিয়ের সার্টিফিকেট নেই, তাই আমাকে দুধের মধ্যে থেকে মাছির মতন বের করে সরিয়ে দেওয়া হয়েছে। এই কারণে আমাকেও ছেড়ে দিয়েছে। আমি সাহায্যের জন্য থানায় যাই। ওখানে আমি শুনতে পাই আমি আমার স্বামী গগনের কাছে এই মামলায় জিততে পারবো না। ও আজ ইউপির এক গ্রামে নিজের দ্বিতীয় স্ত্রীর সাথে শান্তিতে বসবাস করছে, আর আমি এখানে নিজের আর ওর 1.5 বছরের মেয়ে মেহেকের সাথে খুব কষ্টে দিন কাটাচ্ছি। আমি ন্যায় চাই। প্লিজ যতটা সম্ভব এই পেজটাকে ফরওয়ার্ড করে দিন আর শেয়ার করুন। আমার নিজের অধিকারের লড়াইতে আপনাদের সঙ্গ চাই। তীর তো আমরা ছেড়ে দিয়েছি, এবার দেখতে হবে যে কখন নিশানায় লাগে। দামিনী খুব ছোট্ট একটা পদক্ষেপে নিজের লড়াই শুরু করলো। নিজের লড়াইকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ভাবনা দামিনীর জন্য লাভজনক হয়ে দাঁড়ালো। আর এখান থেকেই দামিনীর কথা না শুধু দামিনীর আশেপাশের লোক, এমনকি গগনের কাছের মানুষরাও জানতে পারলো। কয়েকজন সাহায্যের জন্য এগিয়ে এলেন, আর এখন দামিনীকে নিজের অধিকারের দাবিতে এগিয়ে যেতে হতো। দামিনীর লড়াই কি এগোতে পারলো? যাদের সাহায্য পেয়ে দামিনী অবশেষে সফল হলো, সেই সাহায্যকে দামিনী কি প্রতিবাদের রূপ দিতে সফল হলো? দামিনীর লড়াই পরে গিয়ে মারাত্মক আকার ধারণ করলো। দামিনী নিজের জন্য এবং নিজের মেয়ের জন্য অধিকারের লড়াই চালিয়ে যাবে। এই অধিকারের লড়াইয়ের তৃতীয় তথা শেষ ভাগ আমরা আপনাদের দেখাবো পরের দিন।